চলো আমার রূপকথার গল্পের সেকেন্ড পার্ট। আমি এটাকে রং করছি। তো পরীর গায়ে প্রথমে আমি সাদা কালারটা দিয়ে নিচ্ছি। দেখো, যেহেতু পরী সাদা রঙের হয়, একটু উজ্জ্বল কালার হয়, আগে সাদাটা দিয়ে নিচ্ছি। দেখো দেখো এই পক্ষীরাজ ঘোড়াটাকেও সাদা দিয়ে নিচ্ছি সব জায়গায়। দেখো আস্তে আস্তে করে সাদাটা আমি দিচ্ছি, তোমরা আগে সাদাটা দিয়ে নেবে। হালকা হালকা করে সব জায়গায় সাদা দিয়ে নেবো পরীটার গায়ে। দেখো রঙটা, সাদা রঙটা দেবে কিন্তু চেপে চেপে করবে না কখনো। প্রথম যখন সাদা রঙটা দেবে তখন রঙটা হালকা করে দেবে, এক জায়গায় বারবার ঘষে ডিপ করবে, কিন্তু রঙটা চেপে কখনো করবে না। চেপে রঙটা যদি দাও তাহলে তোমার পরবর্তী যে রঙটা দেবে সেই রঙটা আর লাগবে না। তাই তোমরা প্রথম সাদা কালারটা দেবে, একদম না বেশি চেপে, ঠিক আছে? এবারে কী করবে, সাদা কালারটা দেওয়া হয়ে যাওয়ার পরে এবারে হালকা করে হলুদ কালারটা আর আকাশি কালারটা দিয়ে শ্যাডো দেবে, ঠিক আছে? হালকা করে আকাশি আর সাদা রঙটা তোমরা দেবে, দিয়ে রঙটা যে জায়গাগুলোতে লাইট পড়ে সেগুলো দেখাবে। দেখো আমি প্রথমে কী করছি, দেখো আমি এই চাঁদের যেটা আছে, চাঁদটা আছে, চাঁদের চারিদিকে আগে আকাশিটা দিয়ে নিচ্ছি। দেখো দেখো আকাশিটা দিয়ে নিলাম, এবার বাইরের দিকে আকাশি রঙটা আমি ঘষে ঘষে দেবো সব জায়গায়। দেখো আস্তে আস্তে করে আকাশিটা দিয়ে নিচ্ছি। দেখো আকাশি কালারটা দিচ্ছি কেমন হবে দেখো। আচ্ছা, দিতে এই রঙটা করতে করতে এই যে গল্পের ছবিটা আঁকা হয়েছে রাজকুমারী কনকলতা এবং তার পক্ষীরাজ ঘোড়া, যে অলকাপুরীর যে গল্পটা বলেছি প্রথম পার্টে, সেই গল্পটা শেষ করি। তো রাজকুমারী কনকলতা পিতার কাছ থেকে বিদায় নিয়ে পৃথিবী ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বেরিয়ে পৃথিবীর একটা গভীর বনে সে রাত্রেবেলা এসে নেমেছে। রাত্রেবেলা এসে ঘুমিয়ে আছে, একটা গাছের তলায় ঘুমিয়ে আছে। হঠাৎ সে দূর থেকে একটা সুন্দর বাঁশির আওয়াজ শুনতে পাবে। সেই বাঁশির আওয়াজটা এতটাই মনোমুগ্ধকর যে রাজকুমারীর মন বিহ্বল হয়ে পড়বে, উদাস হয়ে যাবে। রাজকুমারী, এত সুন্দর পৃথিবীতে এত সুন্দর বাঁশির আওয়াজ কোথা থেকে শোনা যাচ্ছে, এটা অপার্থিব, মানে পৃথিবীর মানুষজন এত সুন্দর বাঁশি বাজাতে পারে, মানে অবাক হয়ে গেছে রাজকুমারী কনকলতা। রাজকুমারী কনকলতা ভেবেছে যে কোনো স্বর্গের কোনো পাখির হয়তো আওয়াজ, বা স্বর্গের কোনো দেবতার হয়তো বাঁশি। এত সুন্দর মনোমুগ্ধকর সেই বাঁশি। রাজকুমারী কনকলতা তার পক্ষীরাজ ঘোড়া নিয়ে সেই বাঁশির আওয়াজকে অনুসরণ করে ধীরে ধীরে যাচ্ছে, বনের ভিতর দিয়ে যাচ্ছে। তো সেই বাঁশির আওয়াজ শুনে কিছু দূর যাওয়ার পর হঠাৎ দেখে সেই আওয়াজটা থেমে গেছে। তো রাজকুমারী অনেক পক্ষীরাজ ঘোড়া নিয়ে যে দিক থেকে আওয়াজটা আসছিল সেই দিক থেকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও কিছু দেখতে পাবে না। তো পরের দিন আবার রাজকুমারী অনেক জায়গায় ঘুরবে, ঘুরে আবার সেই বনের কাছে যখন আসবে, এসে আবার রাত্রেবেলা সেই বনের রাত কাটাবে। হঠাৎ রাত্রেবেলা আবার সেই বাঁশির আওয়াজটা শুনতে হবে। এবার রাজকুমারী আবার সেই বাঁশির আওয়াজ অনুসরণ করে খুঁজবে, জঙ্গলে খুঁজবে, কিন্তু কিছু দূর যাওয়ার পর সেই আওয়াজটা আবার থেমে যাবে। রাজকুমারী আবার অনেক খোঁজাখুঁজি করেও সেই বাঁশির সুরের কোনো কুল কিনারা করতে পারবে না। তো আবার দিনের বেলা যখন হয়েছে, রাজকুমারী পৃথিবীর অনেক জায়গায় ঘুরবে, ঘুরে দেখবে, দেখে এবারে যখন রাত হবে সেই বাঁশির আওয়াজটা কোথা থেকে আসছে সেটাকে জানার জন্য আবার সেই জঙ্গলের মধ্যে আসবে। এবার বাঁশির আওয়াজটা যে দিক থেকে আসছিল সেই দিকে একটা ঝর্ণার ধারে রাজকুমারী আর রাতে আর ঘুমাবে না, বসে থাকবে। তো সেদিন চাঁদনি রাত, আকাশে
পূর্ণিমা চাঁদ বড় হয়ে উঠেছে, চারদিকে একটা চাঁদের আলোতে একটা মায়াবী পরিবেশ ধারণ করেছে। তো হঠাৎ রাত যখন একটু গভীর হয়েছে, হঠাৎ আবার সেই বাঁশির আওয়াজটা শুনতে পাবে। রাজকুমারী পক্ষীরাজ ঘোড়া নিয়ে আকাশপথে সেই বাঁশির শব্দ অনুসরণ করে যাবে। গিয়ে দেখবে একটা বিশাল বড় একটা বটগাছের নিচ থেকে সেই আওয়াজটা আসছে। তো রাজকুমারী কিছুটা দূরে গিয়ে আড়ালে নেমে আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবে যে একটা ভীষণ বড় দৈত্য, বিশাল বড় একটা দৈত্য, তার একটা বিশাল বড় বক্স সেই সিন্দুকটা খুলে সেই সিন্দুকের ভিতর থেকে ওই একটা সুন্দর একটা রাজকুমারকে বের করবে এবং সেই রাজকুমারটাই সেই বাঁশি বাজাবে। আর দৈত্যরা সেই বাঁশির আওয়াজ শুনে ঘুমিয়ে পড়বে। তো রাজকুমারী দেখবে এগুলো সব, কনকলতা দেখবে যে একটা সুন্দর রাজকুমার বসে বাঁশি বাজাচ্ছে। তো কিছুক্ষণ পরে যখন রাক্ষসটা ঘুমিয়ে পড়েছে, তখন রাজকুমারটা বাঁশি বাজানো বন্ধ করে দেবে। তো রাজকুমারী কনকলতা লুকিয়ে লুকিয়ে সব দেখবে যে রাজকুমারটা বাঁশি বাজানো বন্ধ করে তার যে সেই সিন্দুকের ভিতরে ঢুকে যাবে, ঢুকে গিয়ে ভিতরে ঢুকে যাবে। আর তখন রাক্ষসটা ঘুমাবে। এবার সকাল হলে দেখবে যে যখন সকালের কিছু আগে রাক্ষসটা সেই সিন্দুকটাকে বন্ধ করে মাথায় করে নিয়ে দূরের পাহাড়ের একটা বড় গুহার ভিতর ঢুকে যাবে। তো এবার কনকলতা কী করবে, সেই যে বটগাছের নিচে রাক্ষসটা বসেছিল আর রাজপুত্র যেখানে বাঁশি বাজাচ্ছিল, সেই বটগাছের কিছুটা দূরে তার পক্ষীরাজ ঘোড়াটাকে রেখে কনকলতা কী করবে, ওই বটগাছের উপরে উঠে বটগাছের একটা ডালে উঠে চুপ করে বসে থাকবে। পরের দিন রাত যখন গভীর হয়েছে, দেখলো যে রাজকুমারী দেখতে পেল যে সেই রাক্ষসটা আবার সেই বটগাছের গোড়াতে আসবে, নিচে আসবে, এসে সিন্দুকটা খুলে রাজপুত্রটাকে, একটা সুন্দর দেখতে রাজপুত্র, তাকে বের করে তাকে বাঁশি বাজাতে বলবে। রাজকুমার বাঁশি বাজাবে আর রাক্ষসটা তখন ঘুমিয়ে পড়বে। তো কিছুক্ষণ বাঁশি বাজানোর পর হঠাৎ দেখতে পাবে যে রাক্ষসটার ডাকানোর আওয়াজ শোনা যাচ্ছে। তার নাকের ডাকের আওয়াজ এতটাই গভীর যে মনে হয় যে অনেকগুলো সানাই একসাথে বাজছে, কিংবা যে নাগরা বাঁশি, অনেকগুলো বাঁশি একসাথে কেউ বাজাচ্ছে, এরকম মনে হচ্ছে। তো রাজপুত্র যখন রাক্ষসটা ঘুমিয়ে যাবে, রাজপুত্র বাঁশিটা বাজানো বন্ধ করে আর সিন্ধুকে ঢুকতে যাবে, তখন কনকলতা বলবে যে তুমি কে হে রাজকুমার? তো মানুষের গলার আওয়াজ শুনে রাজকুমার তো চমকে উঠবে। চারিদিকে তাকিয়ে দেখবে একটা সুন্দর মেয়ের আওয়াজ কোথা থেকে আসলো। চারিদিকে খুঁজে দেখবে, কোথাও কাউকে না দেখতে পেয়ে আবার যখন সে তার সিন্ধুকের ভিতরে ঢুকতে যাবে, তখন বলবে যে তুমি কে? তুমি এখানে কি করছো? বা এই রাক্ষসটা বা কে তোমার? তুমি রাক্ষসের কাছে কি করে এলে? যখন আবার এই প্রশ্নগুলো আসবে, তখন রাজকুমার দাঁড়িয়ে পড়বে। তখন বলবে তুমি কে? তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না। তখন কনকলতা বলবে আমি তোমার এই যে বটবৃক্ষটা আছে, আমি বটবৃক্ষের উপরে, তুমি উপরের দিকে তাকিয়ে দেখো। রাজকুমার উপরের দিকে তাকিয়ে দেখবে একটা সুন্দর দেখতে একটা মেয়ে গাছের উপরে বসে আছে। তো রাজপুত্রকে বলবে, রাজকুমারী কনকলতা বলবে যে তুমি কে? তুমি এই যে রাক্ষসের কাছে কি করে এলে? তো তখন রাজপুত্র বলবে যে আমি কৌশল রাজ্যের রাজপুত্র, আমাকে এই রাক্ষসটা বন্দি করে রেখেছে, আমি এই রাক্ষসের কাছে বন্দি। তো তখন কনকলতা জিজ্ঞাসা করবে যে তুমি বন্দি হলে কি করে? এই রাক্ষসের কাছে তুমি এলে কি করে? তুমি কুশল রাজ্য থেকে এখানে কি করে এলে? তখন
বলে ঠিক আছে, আমি তোমাকে আমার সব কথা বলবো, কিন্তু এখন বলতে পারবো না। তারপর রাজপুত্র বলবে যে এখন তো রাক্ষসের জাগার সময় হয়ে গেছে, তো আমি এই সিন্ধুকের ভিতরে ঢুকে যাচ্ছি। কাল রাত্রে আমি আবার আমার সমস্ত কথা বলবো যখন রাক্ষস ঘুমিয়ে পড়বে। তো কনকলতা বলে ঠিক আছে। তারপর সকাল হয়ে গেল, রাজপুত্র সিন্ধুকের ভিতরে চলে গেল, রাক্ষস তাকে মাথায় করে নিয়ে আবার সেই অন্ধকার গুহার মধ্যে হারিয়ে গেল। পরের দিন আবার রাজকুমারী সেই গাছের উপর বসে আছে। আবার রাত যখন গভীর হয় তখন রাক্ষসটা সেই সিন্দুকটা মাথায় করে নিয়ে আবার সেই গাছের তলায় এসেছে। তো গাছের তলায় এসে রাজকুমারকে বের করছে এবং রাজকুমারকে আবার সেই তার বাঁশি বাজাতে বলে ঘুমিয়ে পড়বে। এই যে রাজকুমার যখন বাঁশি বাজাবে সেই বাঁশির মনোমুগ্ধকর আওয়াজে রাজপুত্র ঘুমিয়ে পড়বে। তো তারপর আবার রাজকন্যা কনকলতা পুত্রের সাথে কথা বলবে। রাজপুত্র তখন তার সমস্ত ঘটনা বলবে যে আমি কৌশল দেশের রাজা, আমার পিতার নাম রুদ্রবর্মা, তিনি হচ্ছে কুশল প্রদেশের সম্রাট। তো একদিন আমাদের সেই সুন্দর রাজ্যে হঠাৎ করেই রাত্রেবেলা কিছু মানুষ হারিয়ে যেতে লাগলো, কিছু পশু পাখি রাত্রেবেলা হারিয়ে যেতে লাগলো, ঘোড়াশালায় ঘোড়াগুলো হারিয়ে যেতে লাগলো, তাদের কোনো কুল কিনারা করা যাচ্ছিল না। তো রাজ্যের লোকজন তো খুব ভয় পেয়ে গেছিলো। এরপর রাজকুমারীকে তার গল্পটা বলবে যে কেমন করে তার রাজ্যে করে গরু হারিয়ে যাচ্ছে, মানুষ হারিয়ে যাচ্ছিলো। তো যখন রাজ্যের সাধারণ মানুষ যখন রাজার দরবারে এসে তাদের এই বিপদের কথা বলবে, তখন রাজা তো তার রাজকুমারকে এই দায়িত্বটা দেবে যে গরুগুলো কোথায় যাচ্ছে তার সন্ধান করতে। তো রাজকুমার কি করবে, তারপর তো রাজকুমার রাতের বেলা যাবে, গিয়ে ছদ্মবেশে রাত্রেবেলা একটা জায়গায় জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকবে। রাজ্যের যে রাজধানীর যে শহর, সেই শহরের একটা জায়গায় লুকিয়ে থাকবে। তো অনেক রাত্রিবেলা হঠাৎ দেখবে একটা আওয়াজে তার ঘুম ভেঙে যাবে। দেখবে যে আকাশপথে একজন বড় দৈত্য সে তার রাজধানীতে নেমে আসবে এবং এসে হচ্ছে কি গরু মানুষ যারা রাস্তায় ঘুরবে তাদেরকে তুলে নিয়ে চলে যাবে। তো রাজকুমার দেখে তো কী করবে, দৈত্য তো খুব শক্তিশালী, অনেক বড় দৈত্য। তো রাজকুমার কী করবে, আর রাজকুমার একটা ভালো গুণ ছিল, ও খুব সুন্দর বাঁশি বাজাতে পারত। তো রাজকুমার খুব সুন্দর বাঁশি বাজাতে পারত। ওর বাঁশির আওয়াজে শুনে যে কোনো প্রাণী মুগ্ধ হয়ে যেত। তো রাজকুমার কী করবে, পরের দিন আবার ছদ্মবেশে এসে সেখানে লুকিয়ে থাকবে। তারপর যখন রাত্রিবেলা দৈত্যটা আসবে তখন কী করবে, দৈত্যটা যখন নামবে তখন রাজকুমার বাঁশি বাজাবে এবং বাঁশির আওয়াজে দৈত্য তো মুগ্ধ হয়ে যাবে এবং সে ওই যে রাজ্যের যে পশু পাখি খাওয়া থেকে বন্ধ করবে। করার পরে এবারে দৈত্য তো রাজকুমারের প্রতি খুব মোহিত হয়ে যাবে। ওর বাঁশির আওয়াজ শুনে দৈত্যর মন প্রাণ সব জুড়িয়ে যাবে। তখন দৈত্য কী করবে, রাজকুমারের কাছে এসে বলবে যে তুমি কে। তখন রাজকুমার তার পরিচয় দেবে যে তুমি আমাদের রাজ্যে এরকম করছো, ওই জন্য আমার পিতা আমাকে পাঠিয়েছে। তখন দৈত্য বলবে ঠিক আছে, আমি তোমার রাজ্য থেকে চলে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি, তোমাকে আমার সঙ্গে যেতে হবে, তুমি আমার সঙ্গে যাবে এবং আমাকে প্রতিদিন তোমার এই মিষ্টি বাঁশির সুর শুনিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেবে, তাহলে আমি তোমাদের রাজ্যের কোনো ক্ষতি করব না, তোমাদের রাজ্য থেকে অনেক দূরে চলে যাবে। রাজকুমার কী করবে, দৈত্যর কাছ থেকে পেরে উঠবে না। তখন রাজকুমার দৈত্যের সঙ্গে চলে যাবে। এদিকে রাজা তো অনেক খোঁজা খুঁজবে, ছেলের কোনো হদিশ পাবে না, তারপর থেকে রাজ্যে আর কোনো বিপদ আসবে না। তো এইভাবে তখন কী করবে, রং করে দিলে ওর ঠিক হয়ে যাবে। এবারে রাজকুমার কী করবে, রাজা কী করবে, খোঁজা বন্ধ করে দেবে, কোথাও যখন পাবে না। তখন এদিকে রাজকুমার তখন থেকে দৈত্য রাজকুমারকে ওই সিন্ধুকে বন্দি করে রাখবে এবং তখন থেকে সে
দৈত্যের সঙ্গে কাটাবে। রাত সারাদিন ওই গুহার মধ্যে থাকে, তারপর রাত হলে ওই সিন্ধুকের মধ্যে ঢুকে পড়ে। তো এইভাবে তার দিন কেটে যায়। তখন রাজকুমারী তখন হচ্ছে কি এই কথা শোনার পরে রাজকুমারের কাছে যখন এই কথা শুনবে, তখন রাজকুমারকে একটা বুদ্ধি দেবে যে তোমাকে তো এই দৈত্যের কবল থেকে তো মুক্তি পেতে হবে। তো তুমি এক কাজ করো, দৈত্যকে তুমি তোমার মুক্তির কথা বলো, যে আমি তো অনেক দিন হয়ে গেল, তো আমি আমার নিজের রাজ্যে ফিরতে চাই। তখন দৈত্য তোমাকে কী বলে দেখো। তো রাজকুমার কী করবে, তো পরের দিন যখন দৈত্য রাজকুমারকে জাগিয়ে তুলবে, তখন রাজকুমার দৈত্যর কাছে বলবে যে যে আমি আমার পিতার রাজ্যে ফিরতে চাই, আমার অনেক দিন তো হয়ে গেল, তো যদি আমাকে কোনো কারণে যাওয়ার আদেশ দেন। তো দৈত্য কিছুতেই রাজি হবে না, বলবে যে আমি তো তোমার এই সুন্দর বাঁশির সুর শুনি, তো এই বাঁশির সুর না শুনলে আমার রাতে ঘুম হবে না, তো আমি তোমাকে কিছুতেই যেতে দিতে পারবো না। তো যদি তুমি আমাকে একটা শর্ত আছে, যদি তুমি আমাকে প্রতিদিন রাত্রেবেলা এখানে এসে আমাকে তোমার বাঁশির সুর শুনিয়ে যাও, তাহলে আমি তোমাকে মুক্তি দিতে পারি। তো তো রাজকুমার তো নিরুপায় হয়ে যাবে, কারণ সে তার রাজধানী থেকে এটা অনেক দূর, আর প্রতিদিন এখানে আসা সম্ভব না। তো তার মন ভেঙে যাবে, সে আর কিছু বলবে না। তো পরের দিন আবার যখন রাজকুমারীর সঙ্গে তার দেখা হবে, তখন রাজকুমার ওই রাজকুমারীকে সব কথা বলবে, কনকলতাকে সব কথা বলবে। কনকলতা তখন শুনে বলবে ঠিক আছে, আমি আমার যেই পক্ষীরাজ ঘোড়াটা আমি তোমাকে দিচ্ছি, তুমি হচ্ছে কি এই পক্ষীরাজ ঘোড়ায় করে প্রতিদিন ঠিক রাত এই টাইমটা যখন দৈত্য ঘুমাবে, তখন এই টাইমে এসে তুমি দৈত্যকে তোমার বাঁশি সুর শুনিয়ে ঘুম পাড়ি দিয়ে চলে যাবে। আবার প্রতিদিন তুমি এইভাবে কয়েক মুহূর্তের মধ্যে তুমি এখানে চলে আসতে পারবে। তুমি তোমার দিনের কিছুটা সময় যদি এক প্রহর যদি দৈত্যকে দাও, তাহলে তোমার আর তো কষ্ট থাকবে না। দৈত্যও তার নিজের ইচ্ছা পূর্ণ হবে, আর তোমারও নিজের ইচ্ছা পূর্ণ হবে। তো তখন রাজকুমার তো খুব খুশি হবে এবং দৈত্যকে তার সব কথা বলবে। দৈত্য রাজি হয়ে যাবে রাজকুমারের কথা মতো, সে তাকে মুক্তি দেবে এবং পক্ষীরাজ ঘোড়ায় করে রাজকুমার তার রাজ্যে ফিরে যাবে। এদিকে রাজা তো রাজকুমারকে খুঁজে খুঁজে খুব অসুস্থ হয়ে পড়বে। তখন অসুস্থ হয়ে পড়ে প্রায় বিছানাসজ্জা হয়ে যাবে, রানীও বিছানাসজ্জা হয়ে যাবে রাজকুমারকে না দেখে। তো যখন রাজকুমার তার দেশে ফিরবে, তখন একটা আনন্দের বয়ে যাবে। তো রাজা রাজকুমারের কাছ থেকে সমস্ত ওই রাজকুমারী কনকলতার সব কথা শুনবে। শোনার পরে রাজা তো চাইবে যে কনকলতার সঙ্গে তার বিয়ে দিতে, কিন্তু রাজকুমার জানে না কনকলতা একটা পরী, ঠিক আছে, সে অমরাবতী রাজকুমারী। এতদিন অনেক কথা হয়েছে, নিজের কথা বলে গেছে, কিন্তু কখনো হচ্ছে কনকলতার পরিচয় জানা হয়নি। তো তখন ওই যখন রাজা জিজ্ঞাসা করবে যে সে কনকলতা কোথায় এবং তারা কোন রাজ্যের রাজকুমারী, তখন রাজকুমার কিছু বলতে পারবে না। এবং পরের দিন আবার সেই জঙ্গলে গিয়ে পক্ষীরাজ ঘোড়ায় করে জঙ্গলে গিয়ে রাজকুমারীকে দেখবে যে রাজকুমারী সেই মন্দিরের সামনে বসে আছে। তখন হচ্ছে কি রাজকুমার কনকলতার কাছে জিজ্ঞাসা করবে যে তুমি কে, তুমি কোথা থেকে এসেছো, তুমি কোন রাজ্যের রাজকুমারী। তখন কনকলতা তার নিজের পরিচয় দেবে এবং তার সমস্ত বৃত্তান্ত বলবে। বলার পরে এদিকে রাজা হচ্ছে যে রাজকুমার সব কথা শোনার পরে তার পিতার কাছে সব কথা বলবে। তো রাজা খুব খুশি হয়ে যাবে এবং তাকে তার রাজ্যে তাকে তার রাজবধূ করার জন্য, পুত্রবধূ করার জন্য প্রস্তাব দেবে। আর তখনকার দিনে এমন ছিল যে একটা বিবাহের একটা নিয়ম ছিল, গান্ধর্ব মতে বিবাহ। মানে কি, যদি ছেলে মেয়ে রাজি থাকে, পাত্রপাত্রী যদি রাজি থাকে, তারা নিজের ইচ্ছায় বিয়ে করতে হয়, নিজের ইচ্ছায় বিয়ে করতে পারতো। সেই বিয়েটাকে বলা হয় গান্ধর্ব মতে বিয়ে। এবং সেই গান্ধর্ব মতেই তাদের বিয়ে হয়ে যাবে। সেই মন্দিরে তারা দুজনে বিয়ে করে নেবে এবং রাজকুমারী কনকলতা হচ্ছে রাজকুমারের রাজ্যে ফিরে যাবে। ফিরে গিয়ে কিছুদিন ধুমধামে করে সময় কাটাবে। এদিকে কনকলতা ফিরছে না দেখে কনকলতা হচ্ছে গিয়ে যক্ষরাজ তো খুব চিন্তিত হয়ে পড়বে এবং সে পৃথিবীতে তার দূতকে যক্ষদের পাঠাবে যে কনকলতাকে খুঁজে আনতে। এদিকে যক্ষরা খুঁজে সারা পৃথিবী খুঁজে কোথাও না পেয়ে শেষে কৌশলের রাজ্যে এসে সন্ধান পাবে, যে কনকলতার সন্ধান পাবে। তখন যক্ষরা কনকলতার কাছে আসবে, কিন্তু কনকলতা কিছুতেই ফিরে যেতে চাইবে না।
যক্ষরাজ নিরুপায় হয়ে ফিরে যাবে এবং যক্ষরাজের কাছে গিয়ে তার সমস্ত বৃত্তান্ত বলবে। এদিকে যক্ষরাজ এই কথা শুনে খুব ভয় পেয়ে যাবে, যেহেতু দেবতাদের রাজা ইন্দ্র তাকে তার মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়েছে। যদি ইন্দ্র এই কথা শুনে তাহলে তো প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যাবে, তো খুব ভয় পেয়ে যাবে। তো কী করবে, নিরুপায় হয়ে ইন্দ্রের কাছে তার সমস্ত বৃত্তান্ত বলার জন্য দূত পাঠাবে। এদিকে দেবরাজ ইন্দ্র এই কথা শোনার পর তার তো ক্রোধ তো আসমান পুরো ছুঁয়ে যাবে। প্রচণ্ড ক্রোধে সে হচ্ছে তার ঐরাবতকে নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবে। তখন এদিকে সেই সময় আর একটা ঘটনা তো আমাদের বলা হয়নি, এই যে কনকলতা সে প্রচণ্ড শিবভক্ত। আর এই কৌশল রাজ্য, বর্তমান যে কৌশল রাজ্য, সেটা হচ্ছে কি আমাদের যে কাশী বিশ্বনাথ মন্দির, সেই কাশী বিশ্বনাথ মন্দিরের মানে ওই কৌশল রাজ্যের নগরীতে এই কাশী বিশ্বনাথ মন্দির ছিল, ঠিক আছে। কাশী বিশ্বনাথ মন্দির ছিল। তখন মহাদেব সেই ওই সময়টা, যে সময় হচ্ছে কি কনকলতা এই রাজ্যের পুত্রবধূ হয়েছে, সেই সময় মহাদেব হচ্ছে কি ওই কাশীতে বিরাজ করতো সেই সময়টা। তখন ছিল শরৎকালে মা দুর্গা হচ্ছে কি পৃথিবীতে যখন আগমন করতো, তখন মহাদেব কী করতো, দেবাদিদেব মহেশ্বর মা দুর্গাকে ছেড়ে থাকতে পারতো না বলে পৃথিবীতে এই কাশীধামে এসে তখন মানে দিন যাপন করতো, ওই কয়েকটা দিন থাকতো। এদিকে দেবরাজ ইন্দ্র কৌশল রাজ্যে তো চলে এসে আর তার ক্রোধ বর্ষণ করছে, কৌশল রাজ্যকে পুরো বন্যাতে ডুবিয়ে দেওয়ার জন্য মানে বৃষ্টি, বর্ষা, ঝড়ের তুফান চালু করে দিয়েছে। এদিকে কৌশল রাজ্যে যখন এরকম বন্যা হচ্ছে, কৌশল রাজ্যের মানুষজন হাহাকার পড়ে গেছে। রাজকুমার রাজা সবাই চলে এসে এই কাশী বিশ্বনাথ মন্দিরে এসে আশ্রয় নিয়েছে, রাজ্যের সবাই এসে আশ্রয় নিয়েছে। তো দেবরাজ ইন্দ্র যখন দেখলো যে সমস্ত মানুষজন এসে ওই মন্দিরে আশ্রয় নিয়েছে, তো তখন সে ক্রোধে ওই মন্দিরটাকে ভাসিয়ে দেওয়ার জন্য উদ্যত হবে, মন্দিরটাকে ভেঙে দেওয়ার জন্য উদ্যত হবে। কিন্তু দেবরাজ ইন্দ্র তো জানে না যে সেই সময়ে মানে পুরাণ মতে সেই সময় কথিত আছে যে মহাদেব ওই সময়টা কাশী বিশ্বনাথ মন্দিরে অবস্থান করে, ওই জন্য ওই সময় প্রচণ্ড পরিমাণে ভক্তদের ভিড় হয় কাশী বিশ্বনাথ মন্দির। তো তখন যখন প্রচণ্ড বন্যা কাশী বিশ্বনাথের মন্দিরে এসে বর্ষণ হচ্ছে, কিন্তু যতই বৃষ্টি দিচ্ছে, যতই ঝড় দিচ্ছে, কাশী বিশ্বনাথ মন্দিরে মানে যে দাবার পটি আছে সেই পর্যন্ত জল উঠছে না, তার উপরে আর জল উঠছে না। দেবরাজ ইন্দ্র তো তার সমস্ত শক্তি দিয়ে তার বজ্র দিয়ে আঘাত করছে মন্দিরে, কিন্তু কিছুই হচ্ছে না। শেষে নিরুপায় হয়ে কী করবে, ঐরাবত নিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের যে মস্তক আছে সেটাকে ভেঙে দেওয়ার জন্য ঐরাবতকে নিয়ে যখন পৃথিবীতে নামবে, যে কাশী বিশ্বনাথ মন্দিরের উপরে নেমে যখন তাকে আঘাত করতে যাবে, তখন তো দেবরাজ ইন্দ্রের সেই ক্রোধের ইয়েতে দেবাদিদেব মহাদেব প্রচণ্ড ক্রোধিত হয়ে যাবে এবং সে হচ্ছে কি দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে তার যে ত্রিশূল সেটা ছুঁড়ে মারবে। তো ত্রিশূল দেবরাজ ইন্দ্রের সঙ্গে সঙ্গে যখন দেবরাজ ইন্দ্র তো পালিয়ে যাবে, দেবাদিদেব মহেশ্বর সেখানে আছে তো জানে না। তো যখন দেখবে যে মহাদেব রেগে গিয়েছে এবং সে প্রচণ্ড ক্রোধে হচ্ছে কি ত্রিশূল ছুঁড়ে দিয়েছে তার উদ্দেশ্যে, তখন কি করবে, সে ঐরাবত নিয়ে পালাবে, সারা পৃথিবী, সারা ব্রহ্মাণ্ড ঘুরে আসবে, হচ্ছে নারায়ণের কাছে যাবে, ব্রহ্মার কাছে যাবে, কিন্তু কেউ ওকে আশ্রয় দেবে না। শেষে কি করবে, নিরুপায় হয়ে হচ্ছে ভগবান নারায়ণ ওকে একটা বুদ্ধি দেবে যে তুমি যাও, এখন হচ্ছে কি মর্তে মা দুর্গা আছে, মা দুর্গার কাছে যাও। একমাত্র মহাদেবের ক্রোধ যদি শান্ত করার কেউ থাকে তাহলে মা দুর্গাই পাবে, আর অন্য কেউ পারবে না। তখন ওই দেবরাজ ইন্দ্র মা দুর্গা মর্তে আসবে, তখন মা দুর্গার কাছে গিয়ে তার আশ্রয় ভিক্ষা চাইবে। এবং মা দুর্গা কী করবে, তার ভক্তকে, সেই সময় মা দুর্গা কী করে, তার ভক্তদের হচ্ছে কি সব কথা রাখে। তখন মা দুর্গা তাকে আশ্রয় দেবে এবং আশ্রয় দিয়ে দেবে, কিন্তু এদিকে মহাদেবের ত্রিশূল তো হচ্ছে কি তার দেবরাজ ইন্দ্রের দিকে ছুটে আসবে। তখন মা দুর্গা ত্রিশূলের সামনে গিয়ে দাঁড়াবে, আর ত্রিশূল হচ্ছে কি দেবাদিদেবের ওই যে তিনটে শুলে দেবাদিদেবের তিনটে চোখ থাকে, মহেশ্বরের তিনটে চোখ থাকে। তখন চোখ খুলে দেখবে যে মা দুর্গা দাঁড়িয়ে আছে। তখন কি করবে, দেবাদিদেব তার ক্রোধ শান্ত হয়ে যাবে এবং দেবরাজ ইন্দ্রকে
ছেড়ে দেবে, ক্ষমা করে দেবে। এদিকে কনকলতা তো মর্তের এই রাজকুমারকে বিয়ে করেছে, যেহেতু গান্ধর্বের মধ্যে বিয়ে করেছে তাহলে মেনে নিতেই হবে। তখন সবাই তাকে মেনে নেবে এবং কনকলতাকে যে পরী থেকে রাজকন্যা বানিয়ে দেবে এবং তাকে 500 বছর পৃথিবীতে অবস্থান করার অনুমতি দেবে। এবং 500 বছর তখন এরকম ছিল, অনেক মানুষজন অনেক বছর করে বাঁচত। তো 500 বছরে কনকলতা তার মর্তে বাস করবে, মানুষ স্বরূপে বাস করবে এবং তারপরে যখন 500 বছর পূর্ণ হয়ে যাবে আবার যক্ষপুরীতে চলে ফিরে যাবে। হ্যাঁ, যাও। এই হলো তোমাদের গল্প, রাজকুমারী কনকলতা। এই গল্প আর এই ছবিটা হচ্ছে সেই গল্পের। এই হচ্ছে রাজকুমারী কনকলতা আর তার পক্ষীরাজ ঘোড়া, এই দুটোই তোমাদের আঁকালাম। এবার রং করছি, দেখো আমি তোমাদের আকাশের কালারটা বলে দিই। আকাশে হালকা করে আকাশি দেওয়ার পরে একটু তারপরে মিডিয়াম আকাশিটা, মিডিয়াম যে ব্লুটা আছে কোবাল্ট ব্লু, তারপরে তার চারিদিকে আছে ডিপ কুশান ব্লু দেওয়া হয়ে গেছে। এবারে ঘোড়াটাকে সাদা দেওয়ার পর হালকা করে আকাশি দিয়ে শ্যাডো দেওয়া হচ্ছে। তারপরে এই রঙগুলো করছি, দেখো ধীরে ধীরে। এটা বাদামি কালার দিয়ে শ্যাডো দিলাম, তারপরে এই সাদা দিয়ে মিশিয়ে দিচ্ছি, যাও হলুদ দিয়ে মিশিয়ে দিচ্ছি, হালকা হলুদটা দিয়ে। দেখো এদিকে বাদামি কালারটা দিয়ে শ্যাডো দিচ্ছি। যেহেতু এদিকে সূর্যের এই চাঁদের আলো পৌঁছায়নি, সেই জন্য এদিকে একটু হালকা করে বাদামি কালারটা দিচ্ছি, যেহেতু ডার্কটা বোঝাতে হচ্ছে তো সেই জন্য বাদামি কালার দিয়ে শ্যাডো দিচ্ছি। ঠিক আছে, বাদামি কালার দিয়ে শ্যাডো দিচ্ছি। তোমরা দেখে দেখে কিন্তু এটা সুন্দর করে আঁকবে এবং এঁকে আমাকে সবাই পাঠাবে, দেখবে তোমরা কেমন আঁকা শিখেছো। ঠিক আছে, দেখো হালকা করে ইয়েলোটা দিয়ে নিচ্ছি সাদার উপরে। বাদামি কালারটা দিচ্ছি। দেখো দেখো কেমনভাবে রংটা করছি। পরিধানাতে হলুদ কালার দিচ্ছি, হালকা হলুদটা। ঠিক আছে, হলুদ দিয়ে নিলাম। এবার অরেঞ্জ কালারটা দিয়ে শ্যাডো দিচ্ছি, অরেঞ্জ কালারটা দিয়ে শ্যাডো দিচ্ছি। এবারে অরেঞ্জ কালারটা দিয়ে রেড কালারটা দিচ্ছি এখানে। ঠিক আছে, রেড আগে হলুদ কালার দিয়েছিলাম ইয়েতে ভাঁজগুলো, শাড়ির ভাঁজগুলো, পাড়গুলো। এবারে এই অরেঞ্জ কালার আর রেড কালার দিয়ে সেটা করছি। দেখো এখানে রোজ এটা রোজ কালার, রোজ ভায়োলেটটা দিয়ে এখানে পাড়গুলো সেরে দিচ্ছি। রোজ ভায়োলেটটা দিয়ে সেরে দেবো। আকাশি ব্লুটা দিয়ে এই দিকে নিচের পার্টটাকে শ্যাডো দিচ্ছি। দেখো আকাশি কালারটা দিয়ে এটা মাঝখানে মাঝখানে হলুদ দিয়ে দিচ্ছি। এখানে হলুদ কালার দিচ্ছি, হলুদ কালার দিয়ে দেবো। হলুদ কালার এখানে সবুজ কালার দিয়ে দিচ্ছি। হালকা করে সবুজ কালার দিয়ে দেবো। বাদামি কালারটা দিয়ে দিচ্ছি এদিকে, বাদামি কালারটা দিচ্ছি। বাদামি কালারটা নিচের দিকে দিলাম, যেহেতু পাহাড় পাহাড় আছে তো এদিকে একটু হলুদ কালার মিশিয়ে দিলাম।
এইদিকেও এরকম, এটাতে এরকম হলুদ কালার দিয়ে দেবো, লাইট ইয়েলো। তারপরে এদিকে হলুদ কালার দিলাম, নিচের দিকে বাদামি কালার দিয়ে দেবো, সবুজ কালার দিয়ে বাদামি কালার দেবো। তারপরে ইয়েলোটা মিশিয়ে দিলাম, বাদামি কালার নিচে দেবো, ঠিক আছে? বাদামি কালার লাইট বাদামিটা, লাইট ব্রাউন, ঠিক আছে? দেখো রোজ পিঙ্কটা দিলাম একটু করে, জামাটা মিশিয়ে দিচ্ছি। দেখো এদিকে হলুদ কালারটা, সোনালি হলুদ কালারটাই, হালকা হলুদ কালারটাই মাঝখানে প্রজাপতি ডানাগুলো যে হলুদগুলো থাকে, হলুদগুলো দিয়ে দিলাম ফাঁকা অংশগুলো। কালো রংটা দিয়ে একটু সেরে দিলাম মাথার চুলটা। আস্তে আস্তে করে রংটা করে ব্ল্যাক কালারটা দিলাম। এবারে নিচের হলুদগুলো ঠিক করে দিয়ে দিলাম। অরেঞ্জ কালারটা দিয়ে ভালো করে মানুষের গায়ে কালারগুলো দিয়ে দিলাম, পায়ের কালারটা দিলাম। তারপরে হালকা হলুদ চাই ধারে দিয়ে দিলাম এগুলোতে। তারপরে অরেঞ্জ কালারটা দিয়ে শ্যাডো, রেড কালারটা দিয়ে শ্যাডো হয়ে গেল। হলুদ কালারটা দিয়ে মিশিয়ে দিলাম, অরেঞ্জ কালারটা দিয়ে শ্যাডো দিলাম, হলুদ কালারটা দিয়ে মিশিয়ে দিলাম, হয়ে গেল। এটা হলুদ দিয়ে এবার ভিতরেগুলো লাল দিয়ে দেবো, সব মাঝখানেগুলো সব লাল, ঠিক আছে? যেহেতু ব্যাঙের ছাতা তো এরকম লাল রঙের হয়, আর একদিকে একটু হলুদ কালার হবে, ঠিক আছে? যেহেতু চাঁদের আলো পড়েছে। ওকে, দেখো এরকম করে স্টেম করে দিলাম একদম। বাদামি কালার দিয়ে উপরের দিকে হলুদ দিয়ে দিলাম, এটা হলুদ কালার উপরের দিকে দিয়ে দিলাম, দেখো হলুদ কালার দিয়ে দিলাম। এদিকে বাদামি কালার দিয়ে দিলাম, বাদামি কালার মিশিয়ে দিলাম, এগুলো বাদামি কালার দিয়ে মিশিয়ে দেবো, বাদামি কালার দিয়ে দিলাম। সবগুলোকে একই রকম। এটা হালকা করে অরেঞ্জ কালার দিয়ে উপরে সেরে দিয়ে দিলাম, ইয়েলো কালারটা দিয়ে মিশিয়ে দিলাম, এখানে হলুদ কালারটা দিয়ে দিলাম হালকা করে। এবার এই সবুজ কালারটা, লাইট গ্রিনটা দিয়ে দিচ্ছি, লাইট গ্রিনটা দিয়ে দিলাম, লাইট গ্রিনটা দিয়ে দিলাম। এই রঙটা মিশিয়ে দেবো হলুদ কালারটা দিয়ে, হয়ে গেছে। গাছগুলো এরকম লাল কালারের, তো যেহেতু রূপকথার গল্প, একটু গাছপালাগুলো এরকমই হয়, ঠিক আছে? একটু ডিজাইন করে দিলাম, হয়তো এটা বাদামি কালারটা দিয়ে এগুলো দিয়ে একটু করে দিলাম, হয়ে গেল মোটামুটি। তোমাদের হলুদ কালারটা দিয়ে একটু মিশিয়ে দিলাম, এবার আঁকা পুরো কমপ্লিট। এবারে আমি চাঁদের কালারটা একটু এরকম চাঁদে কালো দাগ থাকে তো, সেগুলো একটু হালকা করে কালো কালার সাদার উপর দিয়েছি, এবারে হাত দিয়ে মিশিয়ে দেবো। দেখো গেল চাঁদ, তার উপরে সাদা কালার দিয়ে দিলাম, সাদা কালারটা দিয়ে মিশিয়ে দিলাম। এগুলো একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম, এগুলো তোমাদের আঁকা কমপ্লিট, ঠিক আছে? ওকে, চোখটা একটু এঁকে দিলাম, হাত দিয়ে একটু ঘষে দিলাম, কাজ শেষ। বাই, টাটা।